That could become our next. Who is your worst enemy, Mr. President? Dushman asliye Iran kist. America. America. সাইরেন বেজেছিল, তবুও কেন বাংকারে নামেননি খামেনি? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যে ভয়ঙ্কর বার্তা দিয়ে গেলেন তিনি। তেহরানের উত্তরাংশ প্রাচীন গাছপালায় ঘেরা এক ছায়া ঘেরা বাসভবন, যার দেয়ালগুলো গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বড় এবং গোপন সিদ্ধান্তের নীরব সাক্ষী। দিনটি ছিল অন্যরকম। বাতাসে এক অদ্ভুত গুমট ভাব। দূরে কোথাও হঠাৎ বেজে উঠেছিল বিপদ সংকেত বা সাইরেন। তারপরেই চোখের পলকে রাতের আকাশ চিরে নেমে এলো এক বিকট আলোর ঝলকানি, কাঁচ ভাঙার শব্দ আর মাটি কেঁপে ওঠার মতো এক ভয়ঙ্কর কম্পন। মনে হলো ইতিহাসের বুকের ঠিক মাঝখানে কেউ যেন এক চরম আঘাত হানল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ধোঁয়ার কুণ্ডলী আর ধ্বংসস্তূপের ভেতর থেকে যখন খবরটি বেরিয়ে এলো, তখন পুরো তেহরানের বাতাস যেন থমকে গিয়েছিল। খবরটি ছিল আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি আর নেই। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরের মসজিদগুলোতে যেন এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসে। মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু প্রথমে কেউ কাঁদেনি। তাদের চোখে ছিল এক চরম অবিশ্বাস। যে মানুষটিকে তারা দীর্ঘ 4 দশক ধরে একটি অটল পাহাড়ের মতো ভেবে এসেছে, যার অগ্নিমূর্তিতে শত্রুপক্ষ কম্পিত হতো, সেই মানুষটি কি এত সহজে বিদায় নিতে পারে? কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝে আজ সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটাই: তিনি কেন সরে যাননি? কেন তিনি নিজের বাসভবনেই মৃত্যুকে বরণ করে নিলেন? আজ আমরা ব্যবচ্ছেদ করব খামেনির সেই শেষ মুহূর্তের সিদ্ধান্তের এবং খুঁজব সেই প্রশ্নের উত্তর। কেন তিনি জীবন বাঁচানোর চেয়ে মৃত্যুকে বেছে নেওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন? বিশ্বের যে কোনো পরাশক্তির রাষ্ট্রপ্রধান বা শীর্ষ নেতার নিরাপত্তার জন্য থাকে বহুস্তরীয় এক অদৃশ্য বলয়। স্যাটেলাইট ইমেজিং, ড্রোনের নজরদারি আর হাজারো গোয়েন্দার তথ্য বিশ্লেষণ করে তৈরি হয় নিরাপত্তা ছক। তেহরানের আকাশেও সেদিন এর ব্যতিক্রম ছিল না। খামেনির বাসভবনের নিচে বা সুরক্ষিত স্থানে নিশ্চয়ই কোনো অত্যাধুনিক নিউক্লিয়ার প্রুফ বাংকার ছিল। সাইরেন বাজার পর তার কাছে হয়তো কয়েক মিনিট সময়ও ছিল। পৃথিবীর যে কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান এমন পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে নিরাপত্তা স্থানে সরে যান, এটিই প্রোটোকল। কিন্তু তিনি থাকলেন কেন? এটি কি ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর চরম গোয়েন্দা ব্যর্থতা? নাকি এটি ছিল নিছকই অবহেলা? নাকি প্রতিরক্ষার অপ্রস্তুতি? এটি যারা আয়াতুল্লাহ খামেনির দীর্ঘ রাজনৈতিক জীবন, তার মনস্তত্ত্ব এবং শিয়া দর্শনের গভীরে প্রবেশ করেছেন তারা জানেন এর উত্তর এত সহজ নয়। একজন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার কেবল কোনো প্রশাসনিক প্রধান নন। তিনি একটি রাষ্ট্রের, একটি ধর্মের এবং একটি বিপ্লবের দৃশ্যমান প্রতীক। যখন গোয়েন্দারা তাকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তখন হয়তো তার কাছে সেই সিদ্ধান্তটি আর প্রযুক্তিগত বা ভৌগোলিক ছিল না। সেটি হয়ে দাঁড়িয়েছিল এক চরম নৈতিক ও আদর্শিক সিদ্ধান্ত, যার বীরের মতো উপস্থিতি আর প্রস্থান নির্ভর করবে ইরান যুদ্ধ কত শক্তভাবে মোকাবেলা করবে। آمریکایی‌ها در ایران بودن، منابع دستشون بود، نفت دستشون بود، সিয়াসত দস্তশন بود, একটি প্রশ্ন অনেকেই করেন, মৃত্যুকে কি কেউ কখনো বেছে নেয়? মানুষের সবচেয়ে বড় প্রবৃত্তি হলো বেঁচে থাকা। কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা জীবনকে তুচ্ছ ভাবেন বড় কোনো আদর্শ বা বিশ্বাসের কাছে। খামেনির কাছে তার অবস্থান থেকে সরে যাওয়া বা মাটির নিচের বাংকারে লুকিয়ে থাকার অর্থ ছিল শত্রুর কাছে নতজানু হওয়া, পরাজয় স্বীকার করে নেওয়া। তার অনুসারীরা বলছেন, তিনি যদি সেদিন বাংকারে চলে যেতেন, হয়তো তার ভৌত শরীরটা বেঁচে যেত, কিন্তু তার যে প্রতিরোধের প্রতীক বা অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্সের ইমেজ, তা চিরতরে ভেঙে পড়ত। তিনি তার দীর্ঘ জীবনে বারবার একটি কথাই জোর দিয়ে বলেছেন, রাষ্ট্রের আত্মমর্যাদা কখনো আপোষের বিনিময়ে কেনা যায় না। আর সেই প্রতিরোধের দর্শন তিনি শুধু ভাষণেই সীমাবদ্ধ রাখতে চাননি, নিজের শেষ আচরণ দিয়েও প্রমাণ করে গেছেন। নিরাপত্তা বাহিনীর হাজারো অনুরোধের পরেও তিনি হয়তো সেদিন নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছিলেন। তার কাছে এটি হয়তো ছিল তার বিশ্বাসের শেষ ঘোষণাপত্র।
তিনি জানতেন জীবন ক্ষণস্থায়ী, কিন্তু একটি প্রতীক 1000 বছর বেঁচে থাকে। বাংকারে লুকিয়ে জীবন বাঁচানোর চেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করাকেই তিনি হয়তো বেশি বীরত্বপূর্ণ মনে করেছিলেন। এটি কোনো অবিবেচনা নয়, তার সমর্থকদের কাছে এটি ছিল আত্মত্যাগের চূড়ান্ত রোমান্টিসিজম। খামেনির মৃত্যুর সাথে সাথে ইরানের রাজনীতিতে শুধু একটি চেয়ার খালি হয়নি, শূন্য হয়েছে 4 দশকের একটি বিশাল অধ্যায়। বিশ্ব রাজনীতির মানচিত্র এখন প্রবলভাবে কাঁপছে। যারা তাকে নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভাবত, তারা এখন নতুন করে দাবার ছক কষছে। আর যারা তাকে সমর্থন করত, তারা চোখের জল মুছে নতুন করে শপথ নিচ্ছে। কারণ রাজনীতিতে একজন জীবিত নেতার চেয়ে একজন শহীদ বা মৃত নেতার প্রতীক অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী। তেহরানের রাস্তায় আজ মানুষের ঢল নেমেছে। কেউ কালো পতাকা উড়াচ্ছে, কেউ তার ছবিতে চুমু খাচ্ছে, কেউ বা শুধু নির্বাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ভিড়ের মাঝে এক বৃদ্ধ অস্ফুট কণ্ঠস্বর যেন পুরো পারস্যের মনের কথা। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। একজন মানুষ চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া সেই প্রতিরোধের দর্শন কি মুছে যাবে? ইতিহাস বলে এমন প্রতীকরা মৃত্যুর পর আরো বেশি তীব্র হয়ে ওঠেন। তার এই মৃত্যু কি তাহলে ইরানের জন্য কোনো সমাপ্তি, নাকি এটি ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক নতুন আরো ভয়ঙ্কর প্রতিরোধের সূচনা? রাত গভীর হচ্ছে। তেহরানের আকাশে এখনো তারারা রিমঝিম করছে। উত্তরাংশের সেই প্রাচীন বাসভবনের ধ্বংসস্তূপের উপর এখন এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর নীরবতা। বাতাসে এখনো পোড়া বারুদ আর ধোঁয়ার গন্ধ। খামেনির এভাবে চলে যাওয়া যেন ইরানি তরুণদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সতর্ক করছে এ যুদ্ধে পরাজিত হওয়া যাবে না। তাই তাদের চোখে কোনো জল নেই, কিন্তু দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ়। তরুণদের মন হয়তো ফিসফিস করে বলছে, তিনি সরে যাননি, আমরাও সরে যাব না। পাহাড় হয়তো বোমার আঘাতে ভেঙে পড়ে, কিন্তু সেই পাহাড়ের ছায়া কি কখনো মুছে যায়? খামেনির এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, এটি নিজের আদর্শ থেকে এক চুলও সরে না যাওয়ার এক চূড়ান্ত ঘোষণা। ইতিহাস ইতিমধ্যেই নতুন অধ্যায় লিখতে শুরু করেছে। তেহরানের এই দীর্ঘ রাত শেষ হয়ে ভোর আসবে ঠিকই, কিন্তু সেই ভোরে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে কার সূর্য উঠবে তা এখনো চরম অনিশ্চিত। আয়াতুল্লাহ খামেনি পরবর্তী ইরানের নতুন নেতৃত্ব, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব, বিশ্বযুদ্ধের পদধ্বনির এক্সক্লুসিভ সব বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।